আসলে এই যে এই অকারেন্স গুলো কিন্তু বিগত সময়গুলোতেও হয়েছে, কিন্তু এতটা মিডিয়া ফোকাসে আসে নাই। কারণ কি, মিডিয়াকে দমিয়ে রাখার একটা প্রচেষ্টা ছিল। কিন্তু এখন এই ব্যাপারগুলো হচ্ছে যে মানে আমি দেখছি মিডিয়ার স্বাধীনতা হিসেবে। ওনাকে আপনি প্রশ্নটা করছেন যে দেশের বর্তমান পরিস্থিতি কেমন আছে, আসলে দেশটা এখন ভালো নেই, আরো খারাপের দিকে যাচ্ছে। এটাকে যদি ঠিক করতে হয়, এগুলাকে সুন্দরভাবে একটা কমিটমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে, জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। এটা নির্বাচিত সরকার দরকার। নির্বাচন করার আগে মানে আমাদের যেই বিষয়টার দিকে জোর দেওয়া উচিত সেটা হচ্ছে যে রাজনৈতিক সংস্কার। আমার দেশের রাজনৈতিক যে দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলো কি আসলেই আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে ফুলফিল করতে পারছে কিনা। তাহলে আপনাকে তো একটা রোডম্যাপ দিতে হবে। আপনি আসছেন একটা সার্টেন সময়ের জন্য, সেই সময়টা কতদিন সেটা আপনাকে স্পেসিফিক ভাবে অ্যানাউন্স করা উচিত। এনসিপির আহ্বায়ক যিনি বা বাকি রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে, তারা প্রত্যেকেই খুবই ক্রিস্টাল ক্লিয়ার। হাসনাত আব্দুল্লাহ, সে তার আয় নিয়ে যখন কথা উঠছে তখন সে হচ্ছে যে খুবই মানে জেনারেসলি সে তার আয়ের উৎস সম্পর্কে জানিয়ে দিচ্ছে। তারপরে নাহিদ পদত্যাগ করার পরে সে তার ব্যাংকের যে অডিট রিপোর্ট সেটা প্রকাশ করে দিচ্ছে। মানে জনগণের যে আকাঙ্ক্ষাটা, যে তারা চায় এমন একটা নেতৃত্ব যে হচ্ছে যে যারা তাকে কোয়েশ্চেন করতে পারবে, যে কোয়েশ্চেনের কারণে তাকে গুম হতে হবে না, তাকে খুন হতে হবে না, তার পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন থাকতে হবে না। তো এই জনগণের আকাঙ্ক্ষাটা জাতীয় নাগরিক পার্টি ধারণ করছে, কিন্তু অন্য রাজনৈতিক দল কি ধারণ করছে কিনা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিএনটিভি নিয়মিত টক শো রাজনৈতিক আলাপচারিতা আপনাদের সকলকে স্বাগতম। প্রতিবারের নেই আপনাদের সাথে আছে আমি মিজান। আজকে আমাদের মাঝে দুজন অতিথি আছেন। শুরুতে আসলে অতিথির সাথে পরিচয় করে দিতে চাই। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য নীলা আফরোজ। আর আমাদের পাশাপাশি আরেকজন অতিথি আছেন যিনি হচ্ছেন এমআরুল্লাহ শিফন, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস। দুজনেই আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন। আপনাদেরকে আমাদের টক শোতে স্বাগতম। সিএনটিভিকে ধন্যবাদ আমাদেরকে। আপনাকেও আমাদের টক শোতে স্বাগতম। সিএনডিপিকে ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ। শুরুতে আসলে আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, যে অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পেরিয়ে 7 মাস চলছে, কেমন আছে বাংলাদেশ? আসলে বিগত 15 বছর ধরে ফ্যাসিস্ট যেভাবে তার শিকড় বাকড় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে, 6 মাসে তো আসলে ওই শিকড় উপড়ে ফেলা সম্ভব না। তবে আমার মনে হয় যে অন্তত বিগত দিনের চাইতে আমরা ভালো আছি। যেমন বাজার দর কমেছে, তারপর বিভিন্ন জায়গায় হচ্ছে যে সংস্কারের কাজ চলছে, কিন্তু মানে ফ্যাসিস্ট রেজিমের তুলনায় আমরা ভালো আছি। না, আগের তুলনায় অনেক বেটার আছে, কিন্তু তারপরেও তো আমরা দেখছি যে আসলে বিভিন্ন ধরনের এই অকারেন্স হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, তারপর হচ্ছে ধর্ষণ হচ্ছে, তারপর ডাকাতির চিন্তায়। আসলে এগুলো কি মানে বন্ধ হওয়ার পরিক্রমা কোনো কিছু দেখছেন কি? এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু সচেষ্ট আছে বলে আপনি মনে করছেন? আসলে এই যে অকারেন্স গুলো কিন্তু বিগত সময়গুলোতেও হয়েছে, কিন্তু এতটা মিডিয়া ফোকাসে আসে নাই। কারণ কি, মিডিয়াকে দমিয়ে রাখার একটা প্রচেষ্টা ছিল। কিন্তু এখন এই ব্যাপারগুলো হচ্ছে যে মানে আমি দেখছি মিডিয়ার স্বাধীনতা হিসেবে, যে একটা নিউজ, সে অপরাধ যেই হোক অপরাধীটা যেই হোক, তারা প্রকাশ্যে আনছে বা আনতে পারছে, তাদের উপর কোনো প্রেসার ক্রিয়েট হচ্ছে না। তো অপরাধগুলো যেহেতু সামনে আসছে, এগুলোর বিচার বা সংস্কারের ব্যাপারগুলো যদি আমরা বলি, সেগুলোও নিশ্চিত হবে বলে আমরা আশা রাখছি। অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আপনার কাছে একটু আসতে চাই, আপনি আসলে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। একটা বিষয় আমরা জানবো, সেটা হচ্ছে বিএনপি ছাড়া বাকি দলগুলো আসলে নির্বাচন ইস্যুতে আসলে জোর দিচ্ছে না, এবং কালকে আসলে বিএনপির এক নেতা বলেছেন যে এই মাসে রোডম্যাপ চাই বিএনপি। কেন সেটা? বেসিক্যালি এটা বিএনপির দাবিগুলো আমি মনে করি না। একটা সরকার যখন আসে, যে কোনো পরিস্থিতিতেও, ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পরে একটা সরকার আসছে, তারা কিন্তু নির্বাচিত সরকার না। একটা দেশ যখন চলবে, দীর্ঘমেয়াদী দেশের পরিকল্পনা থাকবে, দেশটা কিভাবে চলবে, কারা চালাবে, তাহলে আপনাকে তো একটা রোডম্যাপ দিতে হবে। আপনি আসছেন একটা সার্টেন সময়ের জন্য, সেই সময়টা কতদিন সেটা আপনাকে স্পেসিফিক ভাবে অ্যানাউন্স করা উচিত। তার পাশাপাশি আপনাকে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা লাগবে। জনগণের এই গত 17 বছর ধরে মানুষ কিসের অপেক্ষা ছিল? একটা ভোটাধিকার দিতে চাইছেন মানুষ, তার জনগণ তার নিজের নেতা নির্বাচন করবে। একটা উৎসব মুখর পরিবেশ, একটা ভোট হবে, সেই ভোটের যে পরিবেশটা, সেই পরিবেশটা ক্রিয়েট করার মাধ্যমে
আপনি একটা ফ্রি ফেয়ার ক্যাটেগরি রিক্সা দিবেন, সেই রিক্সাটা মানুষ ভোট দিতে আপনাকে নির্বাচন করবে, তারা সংসদে যাবে, সংসদ থেকে প্রয়োজনীয় কাজগুলি তারা আবার রিফর্মেশন যেখানে যেখানে করা শুরু করবে। এখন আপনি একটা পরিবর্তিত পরিস্থিতিতে আপনি ক্ষমতায় আসছেন, ক্ষমতায় এসে আপনি কোনো দিক নির্দেশনা দিচ্ছেন না। এদিক থেকে দিনে 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 রাষ্ট্র ব্যবস্থাপনাটা কি হচ্ছে, ভেঙে পড়তেছে। আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা এখন দেখতেছি কিছুক্ষণ আগে আমাদের আলোচক ওনাকে আপনি প্রশ্নটা করছেন যে দেশের বর্তমান পরিস্থিতি কেমন আছে, আসলে দেশটা এখন ভালো নেই, আরো খারাপের দিকে যাচ্ছে। এগুলির জন্য কি করতে হবে, এটাকে যদি ঠিক করতে হয় এগুলাকে সুন্দরভাবে একটা কমিটমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে, জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। এটা নির্বাচিত সরকার দরকার, সে নির্বাচিত, কারণ অনির্বাচিত সরকার দিয়ে তো আপনি দেশ চালাতে পারবেন না, কিছুদিন আপনি সার্ভাইভ করতে পারবেন। তো এই ক্ষেত্রে এটা আপনি যেটা বলছেন যে বিএনপির এক নেতা, অন্যান্য পলিটিক্যাল পার্টি বলতে বাংলাদেশে এখন কতগুলি পলিটিক্যাল পার্টি আছে, আপনি 2-3টা পলিটিক্যাল পার্টির কথা বাদ দিলে যারা এখন রাজপথে বেশি সক্রিয়, বিএনপি ছাড়া অন্য যে 2-4টা পলিটিক্যাল পার্টি রাজপথে সক্রিয়, বাংলাদেশে তো 100+ পলিটিক্যাল পার্টি আছে, তাই না? এখান থেকে আপনি কয়টা পলিটিক্যাল পার্টি কথা বলছেন? বেশি আসলে বিএনপি কিন্তু জোর দিচ্ছে বলে আসলে এরকম একটা ইস্যু আসছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। বিএনপি যেটা মনে করতেছে বিএনপি সেটার উপর জোর দিবে। কেন জোর দিবে? বিএনপি তো গত সপ্তাহে বা গত মাসে জন্ম নেওয়া দল না, একটা দীর্ঘ পথ অতিক্রম করা একটা পলিটিক্যাল পার্টি, নানা ধরনের অত্যাচার নির্যাতন বিভিন্ন পরিস্থিতি ফেস করে 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 আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখন তারা তাদের স্ট্যান্ডটা নিচ্ছে, তারা তাদের অভিজ্ঞতা থেকে, তাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে তারা মনে করতেছে যে হয়তো যে এখন একটা নির্বাচনী রোডম্যাপ, একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার দ্বারা পরিচালনা করা উচিত। আমি এটাও মনে করি যে, এবং এটাতে তো কেউ দ্বিমত হওয়ার কোনো কারণ নাই, কারণ একটা দেশে যদি একটা নির্বাচিত সরকারই না থাকে, আপনারা এবং ফ্যাসিস্ট হাসিনার মধ্যে পার্থক্যটা কি সেটা নির্ধারণ করবে কে, কিভাবে করবে? এই কারণে আমার মনে হয় যে বিএনপির দাবিটা এখানে। শুনছেন যে আসলে বিএনপি বলছে আসলে নির্বাচন ইস্যু নিয়ে কথা বলছে। পাশাপাশি আমরা যদি বলি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এখন নির্বাচন সম্ভব নয়। নির্বাচন পেছানোর দাবি নিয়ে আসছেন কেন? যদি আগে থেকে দল গঠনের পরিকল্পনা থাকে কেন সরকার গেছেন তারা? যে আসলে এই মুহূর্তে ওনারা বলছেন যে আসলে এই বছরে নির্বাচন সম্ভব না, তাহলে ওনারা কি ব্যর্থ হয়েছে? নির্বাচন করার আগে মানে আমাদের যেই বিষয়টার দিকে জোর দেওয়া উচিত সেটা হচ্ছে যে রাজনৈতিক সংস্কার। আমার দেশের রাজনৈতিক যে দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোকে আসলেই আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে ফুলফিল করতে পারছে কিনা। যদি ফুলফিল করতে পারে তাহলে নির্বাচন পিছানোর কোনো কারণ আমি দেখছি না, কিন্তু বস্তুতপক্ষে যদি দেখতে চাই সেই আকাঙ্ক্ষাগুলো নিয়ে আসলে কেউ মানে অতটা ভাবছে বলে এটা ব্যক্তিগতভাবে আমি মনে করছি না। কারণ জনগণ চায়, তার ভোটাধিকার চায়, কিন্তু ওই যে ভোটাধিকার যেই পাওয়ারটা তার হাতে দেওয়া হয়েছে, ভোট দেওয়ার যে অধিকারটা তাকে দেওয়া হয়েছে, সেই অধিকারটা কি সে আসলে মাঠ পর্যায়ে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছে কিনা সেটাও দেখতে হবে। এখন অন্তর্বর্তীকালীন সরকারে থাকাকালীন অবস্থায় দল গঠন করা যাবে না বিধায়ী কিন্তু নাহিদ পদত্যাগ করেছে, সে কিন্তু সরকারের থেকে কিন্তু দল গঠন করে নাই। এখন আসলে অনেকে বলছেন যে আরো উপদেষ্টা আরো 2জন সদস্য আছে এবং কনিষ্ঠ সদস্য, তারা হচ্ছে আপনার এই দলকে ওখানে ফোর্স করছেন, সহযোগিতা করছেন, ব্যাপারটা কতটুকু সত্য? ফোর্স করছে, সহযোগিতা করছে, ব্যাপারটার সত্যতা আমি মনে করছি না যে মানে এই ব্যাপারটা সত্য। কারণ হচ্ছে যে বস্তুতপক্ষে যদি দেখতে চাই আমাদের এনসিপির আহ্বায়ক যিনি বা বাকি রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তারা প্রত্যেকেই খুবই ক্রিস্টাল ক্লিয়ার। মানে মানে সরকার ব্যবস্থা বলতে কিংবা একটা রাজনৈতিক দল বলতে আমরা প্রথম যে 2টা গুণাবলী খুঁজি সেটা হচ্ছে যে প্রথমটা স্বচ্ছতা এবং দ্বিতীয়টা জবাবদিহিতা। ব্যক্তিগতভাবে আমি স্বচ্ছতাটাকে বেশি প্রাধান্য দিই, কারণ স্বচ্ছতা যদি থাকে তাহলে সেখানে জবাবদিহিতার প্রয়োজনীয়তাটা পড়ে না। যেমন হাসনাত আব্দুল্লাহ, সে তার আয় নিয়ে যখন কথা উঠছে তখন সে হচ্ছে যে খুবই মানে জেনারেসলি সে তার আয়ের উৎস সম্পর্কে জানিয়ে দিচ্ছে জনগণকে। তারপরে নাহিদ পদত্যাগ করার পরে সে তার ব্যাংকের যে অডিট রিপোর্ট সেটা প্রকাশ করে দিচ্ছে। তো
এই জায়গাগুলো থেকে আসলে আমরা মানে আশাবাদী যে একটা রাজনৈতিক দলের কিংবা একটা রাজনৈতিক সংগঠনের যেরকম বৈশিষ্ট্য হওয়া দরকার সেই বৈশিষ্ট্যটা তারা ধারণ করতে ধারণ করতে পারছে এবং মানে জনগণের যে আকাঙ্ক্ষাটা যে তারা চায় একটা এমন একটা নেতৃত্ব যে হচ্ছে যে যারা তাকে কোয়েশ্চেন করতে পারবে, যে কোয়েশ্চেনের কারণে তাকে গুম হতে হবে না, তাকে খুন হতে হবে না, তার পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন থাকতে হবে না। তো এই জনগণের আকাঙ্ক্ষাটা জাতীয় নাগরিক পার্টি ধারণ করছে, কিন্তু অন্য রাজনৈতিক দল কি ধারণ করছে কিনা সেই বিষয়ে আমাদেরকে একটু আলোকপাত করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি শুনছেন যে আসলে যে উপদেষ্টা যে নাহিদ ওখান থেকে শেষের দল গঠন করছে। আমি যদি আরেকটু আপনাকে যদি একটু কর্ণপাত করতে চাই, এই বিষয় হচ্ছে কিছুদিন আগে একজন উপদেষ্টাকে সাংবাদিক প্রশ্ন করেছিল রাজনীতি আসবেন কিনা, উত্তরে তিনি আসলে ক্লিয়ার বলেন নাই, বলেছেন যে আসলে সময় বলে দেবে। তার মানে তারা কি পরবর্তী আসলে রাজনীতি আসবেন কিনা বা রাজনীতি আকাঙ্ক্ষা দেখছেন কিনা, বা এটা কোনো দোষের কিনা? না, এখানে আমি আপনার আপনার এই প্রশ্নটা আসার আগে আমি আমার সমালোচক, আমার সম্মানিত এনসিপি সেন্ট্রাল মেম্বার, আমি আপার একটা কথা বলি যে এখন ওনারা যে কথাটা বললেন যে পলিটিক্যাল রিফর্মের কথা বলছেন, মানে রাজনৈতিক সংস্কার। এখন এই রাজনৈতিক সংস্কারটা আপনি করবেন, সেটা হলো যে একটা হলো সেই সংস্কারটা কে করবে, কারা করবে, আপনি দাবি চালাতে পারেন। এখন দীর্ঘ ৪৫ বছরের পুরানা বা তার চেয়ে বেশি পুরানো একটা পলিটিক্যাল পার্টি, তাদেরকে যদি আপনি সংস্কার নিয়ে কথা বলেন, তাদের প্রসঙ্গ নিয়ে কথা বলেন, আগে আপনি আপনারটা করেন, করার পরে আপনি কি সংস্কার আনতে চান সেটা আপনি সেটা অ্যানাউন্স জনগণের সামনে তুলে ধরেন, আপনি উপস্থাপন করেন। করার পরে আপনার সংস্কার প্রস্তাবটা নিয়ে আপনি জনগণের কাছে যাবেন, আপনি ভোটে যান। ভোটে যাওয়ার পরে অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা আছে তাদের যে যে সমস্যাগুলি আছে, ওই সমস্যাগুলির জন্য আলাদা একটা আরেকটা রেডি করেন, আপনার লিস্ট করেন যে এই প্রবলেমগুলি আছে, আমরা এই সংস্কারগুলি করব, আমরা এটা চাই। আপনার সেই প্রস্তাবনাগুলি দেওয়ার পরে এরপরে আপনি ইলেকশনে যাবেন। জনগণ যদি মনে করে আপনার সংস্কার প্রস্তাবগুলিতে তারা এগ্রি, তারা চায় যে আপনি এই সংস্কারগুলি করে নেন, করে আপনি তখন সংসদে যাবেন, যে আপনার যা যা করা আপনি করবেন সংসদের বিল পাশের মাধ্যমে। এখন আরেকটা হইতে পারে যে আপনি সংস্কারগুলি করবেন, আপনি রাস্তায় যাবেন, জনসচেতনতা গড়ে তুলবেন, আপনি আপনার বক্তব্য করবেন, কিন্তু অন্য পলিটিক্যাল পার্টি কি সংস্কার করবে না করবে সেটা না করে আপনি আপনার নিজের দিকে মনোভাব করেন, কনসেন্ট্রেশন দেন, নিজের দিকে মনোযোগ দেন। কারণ আপনি পলিটিক্যাল পার্টি করছেন মাত্র 1 সপ্তাহ বা 2 সপ্তাহ হয়েছে, ঠিক আছে? তাকে এখানে অনেক কন্ট্রোভার্সি আছে। যেমন আপনার উনি যে ফ্যাসিজমের কথা বলছে, যে ফ্যাসিস্টরা বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস নিচ্ছে, গুম খুন অত্যাচার এগুলি করার পরে তো সে ফ্যাসিস্ট, এবং সে ফ্যাসিজমের কারণে জনগণ তাকে উৎখাত করছে, সে এই দেশ থেকে পালায় যেতে বাধ্য হয়েছে। আজকে আওয়ামী লীগের মতো একটা পলিটিক্যাল পার্টি একজন মানুষ নাই যে তার সেন্ট্রাল অফিসে মোমবাতি দেওয়ার মতো একটা মানুষ খুঁজে পাচ্ছে না। এরা এত অত্যাচার, এত নির্যাতন করছে। আমরা এটা একনোলেজ করি, ছাত্র জনতার অভ্যুত্থান, সব বাংলাদেশের ধর্ম বর্ণ বিশেষে সব মানুষের সামগ্রিক অংশগ্রহণের ফলাফল হলো আজকে ফ্যাসিস্ট হাসিনা বিদায়। কিন্তু আপনি এখন সংস্কার করে আপনি যদি সরকারি ফ্যাসিলিটিস নিয়ে ডিসি অফিস থেকে বাস নিয়ে আপনার জনসভা করেন, আপনার ফ্যাসিলিটি নেন, আপনার হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে যদি অভিযোগ করে, আপনাদের জানেন তৃতীয় মাত্রার সাংবাদিক জিলুর রহমান কিছুদিন আগে ওনার একটা এই ইয়েতে বলে গেছেন যে কাকে জানি থ্রেট দেওয়া হচ্ছে, 5 তারিখের পর আমার কথা শুনতে হবে। আপনাদের তো এগুলোতে সংস্কার দরকার। আপনাদের সংস্কারের আগে আপনাদের নিজেদের চিন্তা ভাবনার পরিবর্তন দরকার। আপনারা কিভাবে দল করবেন, আপনাদের একটা এনসিপি করছেন, জাতীয় নাগরিক পার্টি করছেন, সেটা নিয়ে আপনারা এখন জনগণের কাছে আপনি যে একটু যদি যাই, আসলে আপনি যে আসলে প্রসঙ্গ রাখছেন, আসলে বলছেন যে আসলে হাসনাত আব্দুল্লাহ ডিসি অফিস থেকে বাস নিয়ে এসেছেন ঢাকা সভা। হাসনাত আব্দুল্লাহ না, ওনাদের যে প্রথম যে সভাটা করছেন, ওনাদের যেদিন পার্টি ওনারা রিফর্ম করছেন, ঢাকার বাইরে থেকে অন্যান্য জায়গা থেকে ওনারা সরকারি বিভিন্ন ইয়া থেকে বাস নেওয়ার এগুলোর অভিযোগ, অনেকগুলি অভিযোগ আছে। সে অভিযোগের প্রেক্ষিতে ওনারা বলছে যারা তারা উইলিংলি দিছে। এখন যদি আপনি যখন ক্ষমতায় বা ক্ষমতার কোন একটা অংশের ভাগিদার থাকেন, আপনি যদি ওখান থেকে কোনো ধরনের ফ্যাসিলিটি নেন, ফ্যাসিলিটি নিলে যখন বলবেন যে না আমি চাই না, আমাকে দেওয়া হয়েছে, দিলে আপনি নেবেন কেন? তাহলে আপনার আর ফ্যাসিলিটি হাসিনার মধ্যে পার্থক্যটা থাকলো কোথায়? আপনি তখন রিফিউজ করা উচিত ছিল যে না, আমি এই বাস নিব না, আমি দরকার হেঁটে যাবো, আমরা ট্রেনে যাবো, আমাদের কর্মীরা যার খরচে আসবে, আমরা পয়সা যদি আসলে মূল বেসিক যে বিষয়টা আসলে
প্রশ্ন রাখছেন স্যার, টাকার উৎসটা কোথায়, আসলে টাকাটা কোথায়, তারপর যে সুযোগ সুবিধা নিচ্ছে আসলে আপনাদের যে এনসিপি যে পার্টিটা গঠন হয়েছে, আসলে ওনারা যে এইগুলা কাজ করে, একটা তো টাকা তো খরচ হয় এবং আসা যাওয়ার একটা কস্টিং খরচ হয়, আবার বলছেন যে আসলে ডিসি অফিস থেকে গাড়ি নিচ্ছে, এই বিষয়টা আসলে কতটুকু সত্য এবং টাকার উৎসটা কোথায়, টাকা কারা দেয় বা কারা করছেন, এই বিষয়টা বলবেন? একটা রাজনৈতিক দল যখন গঠন হয়, একটা রাজনৈতিক নেতা যখন উঠে আসে, তার অনেক শুভাকাঙ্ক্ষী হয় যারা হচ্ছে যে তার জন্য ডোনেট করতে চায়। বা এই যে ছাত্রদের দল, আমরা যখন আন্দোলন সংগ্রামগুলো করেছিলাম, তখন কিন্তু আমাদের আমাদের মধ্যে যে খাবার বিতরণ করা হয়েছে, আমাদের যে ব্যানারের টাকা, মাইকের টাকা, এই ব্যাপার এই জিনিসগুলোও কিন্তু কেউ না কেউ ডোনেট করছে। কারণ আমরা তখন তো আসলে সামগ্রিক ইয়ে ছিল, এখন তো একটা দল, রাজনৈতিক দল। এখনো তো এরকমই যে না, এরকম না। আমাদের কোনো শুভাকাঙ্ক্ষী, ওটা ছিল একটা বৈষম্য বিরোধী, আপনার কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই ছাত্র আন্দোলনটা থেকে এখন একটা পলিটিক্যাল পার্টি হয়েছে। ওই আন্দোলনে কিন্তু সবাই কিন্তু পার্টিসিপেট করছে। আপনি আপনি যদি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের অডিওটা যদি আপনি দেখেন, এটা রিসেন্টলি আবার এটা ভাইরাল হয়েছে যে উনি কিন্তু ওনার দলকে নির্দেশ দিচ্ছেন যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সবাই ছাত্রদের আন্দোলন থাকবে, কোট আনকোট ছাত্রদের। এই যে ছাত্রদের যে শব্দটা, সেটা তো এখন একটা করে তারা ছাত্ররা এখন একটা পলিটিক্যাল পার্টি, সব ছাত্ররা না, যারা হয়তো নেতৃত্বে ছিলেন তারা মনে করতেছেন। বাট আপনি আমাকে একটা প্রশ্ন করছেন যে পলিটিক্যাল পার্টি করার কি দোষের কিনা, এটা অ্যাবসলিউটলি এটা দোষের না। এবং মনে হয় যে বিএনপি এটাকে ওয়েলকাম জানাইছেন, এবং বিএনপি ওনাদের যেদিন রিফর্ম হয়েছে, যেদিন পার্টিটা যেদিন ওনারা গঠন করলেন, ওদিন বিএনপির দুজন ইফ আই এম নট রং আপনার এই সৈয়দুদ্দিন চৌধুরী এনি এবং ওনার সাথে রুহুল কবির রিজভী সাহেব কিন্তু গিয়েছেন। পলিটিক্যাল পার্টি করা কখনো এটা কিসের না, এটা এটা কেন আমরা অপছন্দ করবো? এটা ডেফিনেটলি তাদের ওয়েলকাম করা হয়েছে, তারা করুক। কিন্তু করলে ওনাদেরকে ওনাদের মানে অন্যদের সমালোচনা হচ্ছে, অন্যদের দিকে ইয়ে করার আগে, ক্রিটিসাইজ করার আগে, অন্যদের বিষয়বস্তু নিয়ে বেশি অ্যানালাইজ না করে নিজেরা কি করবে, নিজেরা কিভাবে রিফর্ম করবে, নিজেদের এই মান অবজেক্টিভ গুলা জাতির কাছে বেশি দূর তুলে ধরলে এটা ওনাদের জন্য ভালো, ওনাদের ভবিষ্যতের জন্য ভালো আমার কাছে মনে হয়। হ্যাঁ, অন্যদের সমালোচনা করতে পারবে সেটা না, কিন্তু আপনি সারাক্ষণ যদি অন্যদেরটা নিয়ে এটা করতে হবে, এটা করতে হবে, আরেকটা হলো এটা করবো, এটা করবো, এটা করতে হবে, এই বিষয়গুলো হচ্ছে আপনার উচিত হলো আপনি মাত্র শুরু করছেন লাইক নিউ বর্ন বেবির মতো। আপনি নিজেকে নার্সিং করেন, গ্রো করেন, আস্তে আস্তে ইয়ে করেন। যারা রাজনীতিবিদ আছেন, সিনিয়র যারা বিভিন্ন পার্টিতে যারা সিনিয়র পলিটিশিয়ান যারা আছেন, বা অনেকে আছে পলিটিক্স এর বাইরে বাংলাদেশ অনেক সিনিয়র সিটিজেন আছে, তাদের সাথে বসেন, কথা বলেন, তাদের কাছ থেকে অ্যাডভাইস নেন, আপনি ওনাদের জন্যই বেটার হবে আর কি। আর সমসাময়িক যে বিতর্কগুলি আসতেছে এগুলি নিয়ে ওনারা যাতে ক্লিয়ার স্টেটমেন্ট দেয় প্রতিনিয়ত। উনি যেটা বলছেন যে নাইট সাহেবের কথা বলছে, এটা আমি দেখি না, হয়তো শুনি না যে উনি নাকি ওনার অডিট শুনে ব্যাংক রিপোর্টটা দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, নাহিদ সাহেব যখন আসলে উপদেষ্টা থেকে যখন আসলে পদত্যাগ করেছেন, কিন্তু আসলে নাহিদ সাহেব আসলে কত টাকা কত রান ইয়া করেছেন বা সবকিছু আসলে জনগণের সামনে উপস্থাপন করেছেন। আরেকটা বিষয়ে যদি আমি আপনার কাছে সরাসরি চলে যেতে চাই, সেই বিষয়টা হচ্ছে সার্জিস আলম, নিশ্চয়ই আপনাদের মুখ্য সংগঠক, উনি আসলে বলছেন যে শেখ হাসিনা ফাঁসি না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনের কথা যাতে না বলে। তার মানে কি আসলে শেখ হাসিনা আসলে যতদিন বিচার হবে না, তার মানে ততদিন কি আসলে দেশে নির্বাচন হবে না, দেশকে স্থিতিশীল অবস্থা আনতে হবে না? শেখ হাসিনার ফাঁসি বলতে এখানে মানে ব্যক্তিগতভাবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন। গণহত্যা তো অনেক আছে, এতগুলো বিচার 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 তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, বিচার তো একটা ধারাবাহিক প্রক্রিয়া। তার মানে কি আসলে ফাঁসি না হওয়া পর্যন্ত নির্বাচন ব্যবস্থাকে বাংলাদেশে আনা সম্ভব নয়? সম্ভব হবে না কেন? আমাদের মানে আমি ওনার সাথে সংযুক্তি করছি কিছু ব্যাপার, যে সংস্কারটা আসলে কে করবে? সংস্কার যারা ক্ষমতাতে বসে আছে তারাই তো করবে। মূলত এখন পাওয়ারটা তো তাদের হাতে। আপনি ডক্টর ইউনূসের একটা সাক্ষাৎকার দেখেছেন কিনা আমি জানি না, ওখানে তিনি বলছে যে আমরা সংস্কার করতে চাচ্ছি, কিন্তু আমাদের সকল রাজনৈতিক দল, সকল সামাজিক মানে উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছে, তারা যদি সবগুলো সংস্কারের মানে সবার মতামত নিয়ে তারপরেই হচ্ছে যে তারা সংস্কার গুলো করছে। এখন আমার আমার যে উপদেষ্টা মণ্ডলীতে, সেখানে বা ইন্টারিম গভর্নমেন্টে আমার
প্রতিনিধিত্ব করছে আমার 10টা রাজনৈতিক দল, 10টা ধরছি আর কি, 10টা রাজনৈতিক দলের মধ্যে যদি আমার 7জন একমত পোষণ করে, 3জন যদি একমত পোষণ না করে, তাহলে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে। কিন্তু এখন তো আমি সেই কন্ট্রোভার্সির মধ্যে যেতে পারবো না। সেই ক্ষেত্রে আমার 100% জনমতি লাগবে, বা 100% যেই মতামতটা সেটা লাগবে। যে সংস্কারের যে বিষয়টা, আসলে রিফর্মের যে বিষয়টা, আসলে রিফর্ম করতে করতে জনগণের ম্যান্ডেট লাগে, মানে আসলে প্রশ্ন তুলছে যে সে জায়গা থেকে একটু বলবেন আসলে এই সরকারকে জনগণ ফুল ম্যান্ডেট আছে কিনা পর্যন্ত, এখন পর্যন্ত? অন্তর্বর্তীকালীন সরকার মানে গঠন করা হয়েছে কিন্তু ছাত্র এবং জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে তার মাধ্যমে, এবং ডক্টর ইউনূস সহ মানে বাকি যারা ছিল ছাত্র প্রতিনিধি এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি, তারা কিন্তু জনগণের সমর্থনেই ওই অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ হয়েছে। যেমন ডক্টর ইউনূস, আসিফ নাহিদ, তারপর হচ্ছে যে মাহফুজ আলম সহ, আসিফ নজরুল সহ, এরা প্রত্যেকেই কিন্তু মানে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণের একটা সমর্থন পাইছে, এবং সেই সমর্থনের প্রেক্ষিতেই হচ্ছে যে তারা ইন্টারিম গভর্নমেন্টটা গঠন করছে। তার মানে এই না যে তারা যা করবে তাই সঠিক, তাদের করা ভুলগুলো নিয়ে কিন্তু জনগণ কথা তুলছে, এবং সেই জনগণের যেই সমালোচনা, সেই সমালোচনাটাকে তারা নিয়ে বা তাদের যে সংস্কার প্রয়োজন সেই সংস্কার কিন্তু তারা করছে। যেমন আমাদের জাতীয় নাগরিক পার্টির একজনের নাম নিয়ে খুব কন্ট্রোভার্সি হয়েছিল যে উনি এলজিবিটি সাপোর্ট করে, বা উনি ওই যেই পার্টিটা আছে ওই জিনিসটাকে উনি সমর্থন করে। তখন কিন্তু জনগণের যেই মতামত বা জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা থেকেই কিন্তু সে ওই তাকে তার পদ স্থগিত কিংবা তাকে দল থেকে বহিষ্কার করার যে ব্যাপারটা সেটা কিন্তু করা হয়েছে। সে জায়গা থেকে আসলে মানে আপনারা বলছেন যে আপনাদের এখানে মানে স্পষ্ট সবকিছু আছে যে আসলে কেউ যদি আসলে অনিয়ম করে সেক্ষেত্রে বহিষ্কার করা হচ্ছে। আমি যদি বিএনপির কথা বলি, আসলে যে কোনো জায়গায় কোনো কিছু ঘটনা ঘটলে আসলে বিএনপির উপর আসলে দোষ চাপায়, আসলে কারণটা কি একটু আপনি বলবেন? আসলে আমি কিন্তু বিএনপির রাজনীতির সাথে আমি সম্পৃক্ত না, আমার যেটা সেটা হলো এটা হলো কেন বিএনপির নামটা বারবার আসে। আপনাকে দেখতে হবে যে আসলে বিগার পার্সপেক্টিভ থেকে বিএনপি তো একটা বাংলাদেশের হিউজ পলিটিক্যাল পার্টি, যার একদম তৃণমূল থেকে শুরু করে একদম বাংলাদেশ সব জায়গায় তার অঙ্গ সংগঠন দেশে বিস্তৃত। এখন এই মুহূর্তে ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পরে বাংলাদেশের মানুষের বিশ্বাস, এটা আমি নিজেকে বিশ্বাস করি, যদি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হয় বিএনপি সরকার গঠন করবে। এইখানে একটা বিরোধী পক্ষ আছে, প্রতিপক্ষ আছে, এখানে বিভিন্ন ষড়যন্ত্র আছে। এখনো ফ্যাসিস্ট হাসিনার যারা এই সহচর, তারা তো এটা ক্লিন হয়ে যায় না, এটা লিমিটেড হয়ে যায় না, এটা বিভিন্ন সংস্থা বিভিন্ন জায়গায় এরা এখনো বসে আছে। তার উপরে এই আপনারা দেখছেন যে 15 বছর ধরে আমাদের 3টা জাতীয় নির্বাচনে ফ্যাসিস্টদেরকে আমাদের প্রতিবেশী দেশদের মধ্যে থেকে কারা অ্যাকোমোডেট করার চেষ্টা করছে, কারা সাপোর্ট দিয়ে গেছে, তারা বাংলাদেশ থেকে ছাত্র জনতার অভ্যর্থনের যায় কোন দেশে পালিয়ে গেছে। এখন কাদের ইন্টারেস্টে এখানে ক্ষতি মানে কাদের ইন্টারেস্টটা এখানে হয়েছে, নষ্ট হয়েছে। তো এই সবগুলি জায়গা থেকে বিএনপি কে টার্গেট করতেছে ওই ইয়ের কারণে যে বিএনপি তো আমি আমার অভিজ্ঞতা থেকে দেখি, আপনার বিএনপি যতবারই ক্ষমতায় আসছে বিএনপি দেশের জন্য কাজ করছে, দেশের মানুষের জন্য কাজ করছে, ঠিক আছে। আর এইখানেই বিএনপি যখন বিএনপির নেতৃত্বের যে প্যাট্রিয়টিজম, যেটা দেশপ্রেম, যেটা ওইটা থাকলে হয়তো প্রতিবেশী কোনো দেশের এটা কি তাদের ইন্টারেস্টের বাইরে চলে যায়। সেক্ষেত্রে এখানে প্রপাগান্ডা হচ্ছে, বিভিন্ন অপপ্রচার হচ্ছে, বিভিন্ন ভাবে বিএনপি কে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এট দ্য সেম টাইম যে অল্প কিছু জায়গায় যে ঘটনা ঘটতেছে না সেটা না, কিন্তু আপনাকে দেখতে হবে ঘটনাটা ঘটার পরে বিএনপি কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, নাকি ফ্যাসিস্টদের মতো এনিহাও এটাকে উড়িয়ে দিচ্ছে, হয় নাই, হবে না, কেউ করে নাই, আমাদের না। বিএনপি যেখানে স্পেসিফিক, যেখানে তথ্য প্রমাণ সহ কোনো অনিয়মের অভিযোগ বিএনপি যে কোনো লেভেলে পাওয়া গেছে, বিএনপি তার বিরুদ্ধে ব্যবস্থা নিছে। আমার যদি ভুল না হয় অ্যারাউন্ড 2000-এর মতো নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে দল থেকে, এবং অনেককে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে, এরকম উদাহরণ আছে। এবং পুলিশে ধরে দেওয়ারও নজির বিএনপি সৃষ্টি করছে, ঠিক আছে। এই ক্ষেত্রে যে কোনো ঘটনা যে কোনো জায়গায় ঘটলেই এখন আপনি দেখেন
কোনো জায়গায় আপনি যখন আপনার একটা বাড়ি কেউ দখল করে নিয়ে গেছে, আপনার একটা দোকান কেউ দখল করে নিয়ে গেছে, ফ্যাসিস্টের আমলে আপনি দোকানে ঢুকতে পারেন না, যাইতে পারেন নাই, বসতে পারেন না। এখন ফ্যাসিস্ট চলে গেছে, আপনি আপনার প্রতিষ্ঠানে যা বসলেন, এখন এখানে আপনারা কি করলেন, এটা এখানে একটা পক্ষ আছে বাংলাদেশে এখন, তারা সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ, একটা পলিটিক্যাল পার্টির কথা নাম আমি বললাম, আপনি হয়তো বুঝবেন। তাদের কাজই হলো যে এটাকে বিএনপি খানা দখল করছে। তারা যে দখল করতেছে বড় বড় প্রতিষ্ঠান, তারা যে অ্যাকোমোডেট করতেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ব্যাংকে, বিভিন্ন জায়গায়, এগুলি দখল না। আপনি যখন আপনার প্রতিষ্ঠান, আপনার ঘর, আপনাকে বের করে দিয়ে তারা বসবাস করতো, আপনার ঘর আপনি এখন ফিরে গেছেন, সেটা যদি দখলের তকমা লাগাইয়া কি করতেছে, তকমা দিয়ে আপনাকে এই আপনাকে কালার করার চেষ্টা করা হচ্ছে, আপনাকে হিউমিলেট করার চেষ্টা করা হচ্ছে। এটা কেন? আপনার জনপ্রিয়তা নষ্ট করার জন্য। কারণ এখানে লাউড অ্যান্ড ক্লিয়ার, এখন যদি বাংলাদেশে একটা ফ্রি ক্রেডিবল ইলেকশন হয়, বিএনপি সরকার গঠন আপনি কিভাবে বলছেন আসলে বিএনপি সরকার গঠন করবে? বিএনপি সরকার গঠন করার সম্ভাবনা বেশি, এই কারণে বলতেছি যে আপনি যদি এই রেশিও দেখেন, অ্যাক্টিভিটিস দেখেন, একটা পলিটিক্যাল পার্টির স্ট্রেংথ দেখেন, তাদের অ্যাক্টিভিটি কর্মযোগ্য দেখেন, এবং একটা পলিটিক্যাল পার্টির জনপ্রিয়তার কারণে তারা কিভাবে ভিক্টিমাইজ হচ্ছে গত 15 বছরে হত্যা, মামলা, নির্যাতন, খুন দিয়ে একটা পার্টিকে পুরো এলিমিনেট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। তারপরে তারা সার্ভাইভ করে করে জনগণের সাথে থেকে জনগণের কথা বলে, জনগণের অধিকারের কথা বলে, ভোট অধিকারের কথা বলে, আপনার গণতন্ত্রের কথা বলে, ফ্যাসিস্ট হাসিনার অন্যায়, অত্যাচার, দুর্নীতি, বিপ্লবের বিরুদ্ধে বলে তারা ঠিকই আছে। এখন যদি একটা ফ্রি ক্রেডিবল ইলেকশন তাদের ক্ষমতা আসার সম্ভাবনা না, আসলে বিএনপি কে আসলে মানুষ ভোট দিবে বলে আপনি মনে করছেন? আমি যদি একটা এনসিপির সদস্যের কাছে আসি, সেই বিষয়টা হচ্ছে আসলে ওনারা বলছেন যে আসলে এই মুহূর্তে নির্বাচন দিলে আসলে বিএনপি সরকার গঠন করবে, সম্ভাবনা বেশি। আপনি কি মনে করছেন? এবং আপনাদের বিএনপি যে একটা, যখন বিএনপি বলছে যে আমরা সরকার গঠন করলে আমরা জনগণের সঙ্গে 31 দফা দিয়েছে, এটা করবে, এটা করবে, একটা এজেন্ডা দিচ্ছেন, আপনাদেরকে জনগণ, এনসিপি কে কেন জনগণ ভোট দিবে? এনসিপি কোনো এজেন্ডা আছে কিনা? আমাদের তো এখন দল গঠন হলো, আহ্বায়ক কমিটি সবেমাত্র কেন্দ্রীয় কমিটি যেটা, সেটা হচ্ছে প্রকাশ করা হলো। দল গঠনের কাজ এখনো চলছে। আগে দল গঠনের কাজটা সম্পূর্ণভাবে শেষ হলে তারপরে আমরা এই এজেন্ডা গুলো নিয়ে ভাবতে পারবো। তবে বস্তুত পক্ষে যেটা, মানে জনগণ যেটা চায় আমাদের এজেন্ডা সেটাই হবে। আমাদের এজেন্ডা মানে মূল অথবা একটাই মূল মন্ত্র যদি আমরা জনগণ তো বলতে এই চাই, মুহূর্তে নির্বাচন চায় বলতেছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এনসিপি আসলে একটা পলিটিক্যাল পার্টি। আমি জাস্ট আমি যদি এখানে একটা পলিটিক্যাল পার্টি রিফর্ম হওয়ার পরে এই ওনাদের যেই সময় দরকার যে নিজেদেরকে, কারণ এটা ওনাদের আসলে পলিটিক্যাল পার্টি গঠন করার কথা ছিল না, ছিল কোটা বিরোধী আন্দোলন, শেখ হাসিনার পদত্যাগ, এক দফায় হাসিনা কি করে যাবে, ওটা সাকসেস হওয়ার পরে হঠাৎ করে পলিটিক্যাল পার্টির ব্যাপারটা আমাদের মাথায় আসলো। হ্যাঁ, এখন এই পলিটিক্যাল পার্টিটা মাথায় আসলে, যে ধরেন আমার মাথায় হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমি কি উপস্থাপক হয়ে যাবো, কিন্তু উপস্থাপনা করার জন্য যে প্রজ্ঞা, যে অভিজ্ঞতা, যে প্রস্তুতি, প্রিপারেশন, সেটা আমার না থাকতে হবে, সেটা আমার থাকতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে ওনারা পলিটিক্যাল পার্টি করার কোনো এই অবজেক্টিভ ছিল বলে আমার মনে হয় না। 5ই আগস্টের পরে পরবর্তী পরিস্থিতিতে ওনাদের মনে হয়েছে ওনারা পলিটিক্যাল পার্টি করবে, বাট হুইচ ইজ গুড, এটা আমি ওয়েলকাম জানাই। কিন্তু এটাকে রেডি করে, শুরু করে, এটাকে একটা জায়গায় নিয়ে এসে যে করবে ওনাদের, সেই অভিজ্ঞতাটা এখনো হয় নাই। যে কারণে ওনারা হয়তো চিন্তা করতেছে রিগার্ডলেস এনিথিং, দেশে নির্বাচিত সরকার থাকার, ফ্যাসিস্ট হাসিনার মতো অন্য সরকার থাক বা না থাক, বা ভালো কোনো সরকার এভাবে এখন যেভাবে এই ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে চালাচ্ছে এভাবে চলুক, আগে আমি আমার পলিটিক্যাল রিফর্মটা করবো, দেন নির্বাচন করবো, যখন আমি বুঝবো যে আমি রেডি। কিন্তু এটা তো হয় না। তো সেই কথাটা বলতেছে একটা রোড ম্যাপ যে কবে আপনারা ইলেকশনটা দিবেন, সেই জিনিসটাই বিএনপি বারবার জিজ্ঞাসা করতেছে। আর একটা জিনিস হলো, বিএনপি যখন এই কথাটা জিজ্ঞাসা করে, কিন্তু এনসিপি বা এখন বর্তমান যে জাতীয় নাগরিক পার্টির যে লোকজন, তারা কিন্তু খুব হয়ে যায়, অ্যাগ্রেসিভ হয়ে যান, তারা বিএনপি কে অ্যাটাক করে কথা বলেন। কিন্তু দরকার নাই তো, আপনি কেন অ্যাটাক করবেন? আপনি আসেন, আপনি বলেন যে আপনি পলিটিক্যাল পার্টি করছেন, যে আপনি নির্বাচন করবেন, ভোট করবেন, জনগণের কাছে যাবেন, ভোট প্রার্থনা করবেন, ভোট চাইবেন, একটা উৎসব মুখর পরিবেশে ভোট হবে। তো সেই জায়গা থেকে সরে এই কথা বললেই কেন আপনারা রাগ করেন? এই কথা বললে আপনারা এখানে অ্যাটাক করেন। আসলে এখানে রাগের ব্যাপারটা আসছে না। আপনি যে উৎসব মুখর পরিবেশটার কথা বললেন, সেটা তখনই সম্ভব যখন এটা একটা ফেয়ার ইলেকশন হবে। ফেয়ার ইলেকশন কখন আমরা বুঝি? সেটা হচ্ছে যে দুইটা দলের মধ্যে সমান ভাবে যখন প্রতিযোগিতা থাকবে,
তখন হচ্ছে যে সেটা ফেয়ার ইলেকশন হবে, তখন একটা মানে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হবে। প্রতিযোগিতা না, না, তার মানে কি আপনি এখন বুঝে নিচ্ছেন যে বর্তমান যে ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার আছে তার আন্ডারে ফেয়ার ইলেকশন হবে না? না, আমি এটা বুঝাতে চাইনি। ফেয়ার ইলেকশন মিন্স যে মানে আপনি বলছেন যে আসলে দুইটা দলের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। হ্যাঁ, মানে আপনি যে একজনের ভিতরে বিএনপি কি সেই কথাটা না করছে কখনো যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো না, আমাদেরকে সুবিধা আলাদা সুবিধা দিতে হবে? না, না। আপনি যেটা বলছেন, আপনি কিন্তু একটু আগে বলেছেন যে এখন যদি নির্বাচন হয় তাহলে সম্ভাবনা বেশি বিএনপি সরকার আসার, কারণ এখন না, আমি দোষ বলছি না, এখন তো এরকম কোন রাজনৈতিক দল নাই যারা হচ্ছে যে একদম মুখোমুখি দাঁড়িয়ে আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে ভোটের যে ব্যাপারটা ছিল, ফেয়ার মানে প্রতিদ্বন্দ্বিতার যে ব্যাপারটা ছিল, ওরকম পর্যায়ে বিএনপির মুখোমুখি কিন্তু ওরকম কেউ নাই যে যারা আসলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ধরে নিব যে আপনারা আগে বিএনপির মুখোমুখি হবেন, তারপরে যে ভোট দিবেন। এর আগ পর্যন্ত বাংলাদেশে যদি 12 বছর 14 বছর এবং কি 20 বছর সময় লাগে, সেই 20 বছর বাংলাদেশের জনগণকে আরেকটা ভোটের জন্য ওয়েট করা লাগবে। শুনছেন যে আসলে নিশ্চয়ই আসলে মানে আপনি বলছেন যে আসলে ওনার কথাই আসলে বুঝে যে আসলে আপনি মানে আপনাদের আসলে সময় লাগবে, আপনাদের আসলে রাজনৈতিক, কিন্তু আপনারা এই মুহূর্তে কি চাচ্ছেন আসলে, আপনাদের প্রত্যাশা কি? সময় লাগবে তার মানে তো এই না যে আমরা একটা দীর্ঘ সময় অলরেডি মানুষ, একটা সময়ের কথা আপনারা বলেন। হ্যাঁ হ্যাঁ, নির্দিষ্ট একটা লিমিটেশন তো থাকা দরকার যে আমরা এতদিনের মধ্যে করবো বা এই যে ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিলেন, ঠিক আছে, উনি যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিলেন, তখন উনাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে নির্বাচন কবে হইতে পারে, উনি বলছে যে 2025-এর ডিসেম্বর থেকে ম্যাক্সিমাম হলে 2026-এর জুনের মধ্যে ইলেকশনটা হবে। তো উনার এই জায়গাটা তো দেখলাম যে আপনারা অপোজ করতেছেন, আপনারা বিরোধিতা করতেছেন। আপনারা নিজেরা একটা সময় করে, বা যেহেতু সরকার এখনো আনঅফিসিয়ালি আপনাদের প্রতিনিধি সরকার এখনো আছে, আমি অ্যাডভাইজার আসিফের কথা বলতেছি, ঠিক আছে, নাহিদ সাহেব তো পদত্যাগ করলেন, অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক উনি আপনাদেরই কি রিপ্রেজেন্টেটিভ, বা পিছন থেকে হয়তো আপনাদেরকে সাহায্য করতে পারে, সেটাতে আমি আমি ব্যক্তিগতভাবে দর্শক কিছু মনে করি না, যদি পলিটিক্যাল ভিউ সবাই থাকতে পারে। তো আপনারা নিজেরা নিজেদের ডিসকাশন করে বলেন যে আমরা আমাদের দলটাকে রিফর্ম করে এই সময়ের মধ্যে যে আমরা এই সময়তে ইলেকশন চাই, কিন্তু আপনারা বলতেছেন শেখ হাসিনার বিচার নাও নির্বাচন হবে না। আচ্ছা, আমরা একটু ওনাকে আরেকটা প্রশ্ন যেতে চাই, সেটা হচ্ছে যে বিএনপি নেতারা আসলে প্রশ্ন করছেন, বিএনপি যেহেতু আসলে বৃহত্তম একটা রাজনৈতিক দল, সেক্ষেত্রে আসলে ওনার প্রশ্ন যে রিপাবলিক একটা বিষয় কিন্তু বারবার আসছে, সেকেন্ড রিপাবলিক একটা বিষয় বারবার আসছেন এবং বলছেন যে আসলে প্রথম রিপাবলিক অসুস্থ নাকি, যে সেকেন্ড রিপাবলিক প্রয়োজন। আসলে সেকেন্ড রিপাবলিক কেন প্রয়োজন বলে আপনি মনে করছেন? প্রথম রিপাবলিকের দিকে যদি আমরা একটু দৃষ্টিপাত করি, সেটা হচ্ছে যে ভাষা আন্দোলন থেকে শুরু হয়ে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধটা হয়েছিল, এবং তখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম সেটা শুধুমাত্র নামেই স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু মানে আমরা ভূখণ্ড স্বাধীন হয়েছে, আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, কিন্তু আমাদের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমরা বলি, সেখানে গণতন্ত্র চর্চা ছিল না। তারপর মানে এখন কি পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন হচ্ছে, কারণ মানে গণতন্ত্র রিপাবলিক আমরা কেন বাদ দিয়ে দিব, সেটা আমাদের কেন প্রয়োজন? রিপাবলিক তো আমরা বাদ দেওয়ার কথা বলছি না, সেকেন্ড রিপাবলিক নিয়ে আসছেন যে প্রশ্ন, তাহলে তার মানে প্রথম রিপাবলিক তো বাদ দিয়ে দেব। স্বাধীনতা বলতে আসলে আমরা বুঝাচ্ছি ওই যে গণতন্ত্রের স্বাধীনতাটা। আগে গণতন্ত্র স্বাধীনতা ছিল। গণতন্ত্রের স্বাধীনতা আমরা 71-এ যদিও আমরা এই আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশটা স্বাধীন হয়েছিল, কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা ফুলফিল করতে সরকার বলেন, রাজনৈতিক দল বলেন, যেমন শেখ মুজিবের ব্যাপারটা যদি দেখেন, সে হচ্ছে যে 72-এর ক্ষমতায় আসছে, 75-এর মধ্যে হচ্ছে যে সে স্বৈরাচার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলছে। তার সময় এই যে এখন মানে বিগত সময়গুলোতে যে ব্যাপারটা ছিল, সে বাকশাল প্রতিষ্ঠা করতে চাইছে। তো মূলত স্বাধীনতার 4 বছরের মধ্যেই সে হচ্ছে যে স্বৈরাচার হয়ে উঠছে। তো আপনি মানে এই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে আসলে গণতন্ত্রটা সেখানে রক্ষা পাইছে? গণতন্ত্র কিন্তু সেখানে রক্ষা পায়নি। এরপরে বিবর্তনের মধ্যে বিএনপি সরকার হোক বা অন্য সরকার হোক, হয়তো এদিক সেদিক হইছে, কিন্তু প্রকৃত অর্থে গণতন্ত্র কিন্তু মুক্তি পায় নাই। এখন সেকেন্ড রিপাবলিকটা আমরা আসলে যেটা রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে যে গণতন্ত্রের মুক্তি হিসেবে। আচ্ছা, গণতন্ত্র আপনি বলতে আপনার কি বুঝতেছেন, মানে গণতন্ত্র আসলে কোন জায়গায় আসলে লুকায়িত হয়ে গেছে এবং কোন জায়গায় আসলে গণতন্ত্র চর্চা করা উচিত? গণতন্ত্রের চর্চা আসলে ব্যক্তিগতভাবে আমি যেটা বুঝি, সেটা হচ্ছে যে আমার পাশাপাশি যে থাকবে তার মতেরও প্রাধান্য দেওয়া, মানে অ্যাটাকিং থ্রুতে না যাওয়া, যে আমার সাথে কারো মতবিরোধ আছে আমি তাকে হেয় প্রতিপন্ন করে কথা বলবো বা এরকম কোনো কিছু।
আমাদের মানে মূল গণতন্ত্র চর্চা যেটা, সেটা হচ্ছে যে আমার মতের সাথে আরেকজনের মতামতেরও প্রাধান্য দেওয়া, তার মতামতের প্রতিও সম্মান প্রদর্শন করা। মূলত গণতন্ত্র প্রতিষ্ঠা মানে গণতন্ত্র চর্চাটা হচ্ছে যেটা। কিন্তু বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে কিভাবে একজনের সাথে মতের অমিল হলেই আরেকজনের আসলে আপনার কাছে আসবো, উনি যে আসলে বলছে আসলে গণতন্ত্র চর্চা 17 বছর আমরা দেখছি বিএনপি আসলে নির্বাচনের ব্যাপারে কিন্তু সচেষ্ট হচ্ছে, কিন্তু নির্বাচন প্রক্রিয়া কিন্তু একটা গণতন্ত্র ডেমোক্রেসি প্র্যাকটিসের মতো। সেই জায়গা থেকে আমি যদি বলি যে আসলে সেকেন্ড রিপাবলিকে যে বিষয়টা উঠছে এবং বিএনপি বলছে আসলে প্রথম রিপাবলিক কি অসুস্থ কিনা, এই বিষয়টা যদি আপনি একটু আলোকপাত করতেন। বিষয়টা হলো যে আপনারা গণতন্ত্রের যে প্র্যাকটিসের কথা বলতেন, প্রথম রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, যেগুলি কথাই আপনি বলেন না কেন, আপনার আগে এইম এন্ড অবজেক্টিভটা দেখতে হবে। আপনি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন যে যে আমি যদি আমার আপার কথাটাকে আমি কনসিডারেশনে নিয়ে কথা শুরু করি, ওনারা যে কথাটা বলতেছে যে গণতন্ত্রের এই স্বাদটা যাতে জনগণ পায়, এই কারণে উনি বলতেছেন ওরা সেকেন্ড রিপাবলিকের কথা বলতেছেন। কিন্তু এটা তো ফার্স্ট রিপাবলিকেই সম্ভব, এবং এটা আগে আপনি যদি 91 থেকে 96 দেখেন, 2001 থেকে 2006 দেখেন, বিএনপির ওই পিরিয়ডটাতে, ঠিক আছে, এগুলিতে তো। আর যদি তারও আগে যদি দেখেন, জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, ঠিক আছে, এটা তো ফার্স্ট রিপাবলিকের মধ্যেই হয়েছে না, যে বাংলাদেশ স্বাধীনতার গণতন্ত্রের অবস্থা, সংবাদপত্রের স্বাধীনতা, যে যে রিফর্ম গুলা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে গেছেন। আপনার এটার জন্য আপনার সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক আনার দরকার না। আপনি স্পষ্ট করে বলেন যে আপনি কোন কোন জায়গায় সংস্কার চান, কয়দিনের মধ্যে এই সরকারের কাছে কোন কোন সংস্কারটা চান, একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দেওয়ার আগ পর্যন্ত, যখন নির্বাচিত সরকার আসবে তাদের কাছে কি প্রত্যাশা করেন সেটা আপনি একটা ঘোষণা দেন। এট দ্য সেম টাইম আপনারা যদি সরকার গঠন করতে পারেন, জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে, আপনারা কি কি রিফর্ম করবেন সেটার একটা ঘোষণা দেয়। এটা নিয়ে আপনি মুখোমুখি অবস্থানের দরকার নাই। আপনি আপনার, যেহেতু আপনারা বলতেছেন এই সময়ের মধ্যে আপনারা তো হিউজ, আপনারা মনে করছেন অনেক জনপ্রিয় হয়েছেন, ঠিক আছে, আর যেহেতু একটা ভ্যাকুয়াম আছে, ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, ফ্যাসিস্টের জায়গাটা আপনারা নেন, জনগণকে এটা বুঝান, আপনারা অন্যান্য পলিটিক্যাল পার্টির হেল্প নেন, হেল্প নিয়ে রাদার দ্যান এখনই একটা বর্ন বেবি যদি যে এখনই বাঘ নিতে চায়, সেটা পারবে না, তাকে একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। এই জিনিসটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে বর্তমান এনসিপির যারা নেতৃবৃন্দ আছেন, যারা ছাত্র কোটা বিরোধী আন্দোলনে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ওনাদের এই জায়গায় একটু মনে হয় একটা আন্ডারস্ট্যান্ডিং এর ল্যাকিংস আছে, যে ওনারা সেই ছাত্র হাসিনা বিরোধী আন্দোলন আর একটা পলিটিক্যাল পার্টি করে সেটাকে রিফর্ম করে রাষ্ট্র ক্ষমতা, এটা দুই জিনিস জনগণের কাছে। কারণ হাসিনা বিরোধী আন্দোলনে আপনার কাছে আমি আগে যেটা বললাম যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের ছাত্র, শিক্ষক, উকিল, ব্যারিস্টার যা আছে, আপনার তাঁতি, কৃষক, কুমার, সব শ্রেণীর মানুষই কিন্তু ওই স্রোতে একসাথে, সবার সাথে একসাথে রাস্তায় নেমেছেন, হাসিনা বিরুদ্ধে আন্দোলন করছেন। সেটা ছিল একটা প্রেক্ষাপট। কিন্তু এখন ওনারা যেটা চাচ্ছেন যে সেকেন্ড রিপাবলিক থাক, আপনি যা খুশি তা করেন, কিন্তু আগে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন নিয়ে জনগণের কাছে জানা, যেটা ইলেকশনের কথা বলেন, ইলেকশনে জয়লাভ করেন, জয়লাভ করে পার্লামেন্টে যে এই কথাগুলি বলেন। মাঝখানে আরেকটা বিষয় একটু ইন্টারফিয়ার করতে চাই। আসলে বিএনপি এবং যদি আমরা এনসিপি আসলে ওরা ঘোষণাপত্র দিয়েছেন, তার মধ্যে হচ্ছে ওনারা বলছেন যে কৃষক, শ্রমিক, তারপরে মজুর, ওদের থেকে আসলে প্রধানমন্ত্রী হবে, সেক্ষেত্রে বিএনপির আসলে সুযোগ নেই। আসলে সেই বিষয়টা আপনাকে, বিএনপির গণতন্ত্রে কি এটা বলছে যে বিএনপি থেকে কৃষক প্রধানমন্ত্রী হতে পারবে না, শ্রমিক প্রধানমন্ত্রী হতে পারবে না? বিএনপি তো একটা ডেমোক্রেটিক্যাল পার্টি, এটা বিএনপি ডেমোক্রেটিক্যাল প্র্যাকটিস করা একটা পলিটিক্যাল পার্টি। এমনকি আপনি দেখেন বিএনপির এখনো প্রত্যেকটা জেলা উপজেলা কাউন্সিলিং এর মাধ্যমে তারা তাদের কমিটিগুলি করে আসতেছে। এখন যদি উনারা এই যে আপনি যে কথাটা বলছেন যে উনারা কৃষক, শ্রমিক বা এই ধরনের মানুষ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, এই কথাগুলি নিয়ে ওনারা জনগণের কাছে যান, জনগণকে বুঝান। বাংলাদেশের তো জনগণ এখন শিক্ষিত। উনি যেটা প্রথমে বললেন যে আগের মতো এখন আর আপনি চাইলে যে কোনো ইনফরমেশনটা হাইড করতে পারবেন না, সোশ্যাল মিডিয়া অনেক স্ট্রং। ফ্যাসিস্ট হাসিনা কত ভাবে চেষ্টা করছে যে আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসটাকে করার জন্য, বন্ধ করে রাখার জন্য, সে তো পারে না, সে সাকসেস হয় না। এখন তো আরো আমরা কথা বলতে পারতেছি, কথা বলতে পারতেছি, আমরা মত প্রকাশ করতে পারতেছি, যে ব্যাপারগুলি আসছে। তা আপনি আপনার কথাগুলি নিয়ে জনগণের কাছে যান, জনগণকে বলেন, বলার পরে বিএনপি আপনার দৃষ্টিতে যদি মনে হয় যে বিএনপির এখন যে
অবস্থা, আমরা তো নিশ্চয়ই আপনি না, না, নিশ্চয়ই না, জানেন। আমি শেষ করি। যদি বিএনপির নেতৃত্বে যারা আসছে এরা ঠিক না, বিএনপির নেতৃত্বে কৃষক শ্রমিক বা অন্য কেউ আসা উচিত, ঠিক আছে, উনারা এই কথাগুলি জনগণকে যা ভোটের রাজনীতি বলুন, জনগণ যদি অ্যাকসেপ্ট করে, জনগণ যদি ভোট দিলে রাষ্ট্র সরকার উনারা গঠন করবে, বিএনপি তো এটা বিরুদ্ধে। শুনছেন আসলে উনি বলছেন যে আসলে সেই এজেন্ডা অবশ্যই নিশ্চয়ই আপনাদের ইয়ে থেকে ঘোষণা করছে, আপনারা মাঠের ময়দানে যাবেন বা বিভিন্ন জায়গায় যাবেন, আপনাদের তো নিশ্চয়ই আসলে পরিকল্পনা আছে। এবং আপনাদের এই মুহূর্তে আপনাদের এই সর্বশেষ আপনাদের পরিকল্পনা কি, আপনারা কি করতে চাচ্ছেন আসলে জনগণের সামনে, আপনারা কোন বিষয় সবচেয়ে বেশি আপনারা উপস্থাপন করার চেষ্টা করছেন? আসলে মানে উনি যেটা বললো যে 5ই আগস্টের পরে আমরা, মানে আমাদের জেনারেশনটাকে তো জেনজি বলা হয়, আমরা পুরোটাই ছিলাম হচ্ছে যে অ্যাপলিটিক্যাল। সেই জায়গা থেকে একটা আন্দোলনের মাধ্যমে আমরা হচ্ছে একটা পলিটিক্যাল সচেতন যে হয়ে গেলাম, সেই জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যে পরিবারতন্ত্রের যেই আহ, ব্যাপারটা, হ্যাঁ, পরিবারতন্ত্রের যে রাজনীতিটা এতদিন বাংলাদেশে ঘটে আসছে, যে এক কেন্দ্রিক হয়ে যাচ্ছে, এটা এই ক্ষমতাটাকে বা এই যে দল গঠনের যে ব্যাপারটাকে, এটাকে বিকেন্দ্রীকরণ করা উচিত। এবং এই যে বিকেন্দ্রীকরণ, এখানে আসলে প্রতিনিধিত্ব কারা করবে, মানে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ থেকে যারা রাজনৈতিকভাবে সচেতন এবং নেতৃত্ব দেওয়ার গুণাবলী আছে যাদের মধ্যে, তারাই আসুক। আন্দোলন করা আর দেশ চালানো কি এক জিনিস কিনা? আসলে আন্দোলন করা একটা সহজ, একটু আমরা যে কোনো সময় আন্দোলন করতে পারি, এটা কিন্তু দেশ চালানো তো কঠিন একটা ব্যাপার। সেক্ষেত্রে আসলে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে? এই জন্য যে রাজনৈতিক যেই ম্যাচিউরিটির যে প্রয়োজন হয়, সেটার প্রয়োজন আছে। এছাড়া দূরদর্শিতার প্রয়োজন আছে, পারদর্শিতার প্রয়োজন আছে। সবকিছু মিলেই আসলে দেশ পরিচালনার ব্যাপারটা, পরিচালনার ব্যাপারটা তো একটা নেতৃত্বের মধ্য দিয়ে যায়। এখন একটা মানুষ উঠে, মানে আন্দোলন সংগ্রাম থেকে উঠে এসেই তো নেতৃত্ব দিতে পারবে না। নেতৃত্ব দেওয়ার জন্য নেতৃত্বের যে গুণাবলীগুলো, সেই গুণাবলীগুলোরও প্রয়োজন আছে। আমরা যদি আমাদের জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের যারা আছে তাদেরকে যদি দেখতে মানে তাদের আপনি বলছেন যে আসলে ওরা একটা সময় খালেদা জিয়া, শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্ব হবে, মানে এই জাতীয় কোনো কিছু বুঝাচ্ছেন? বা পরিবারতন্ত্র, যেমন যেমন শেখ মুজিব থেকে শেখ হাসিনা আসছে, যেমন জিয়াউর রহমান পরিবার থেকে খালেদা জিয়া আসছেন, আসলে এটা তো আসলে একদিনের ছিল না। সেই জায়গা থেকে আপনারা বলছেন তারা ওইভাবে মানে পরিবারতান্ত্রিক হবে না? হাসনাত আব্দুল্লাহ একদিন আপনার জিয়াউর রহমান হবে, বা আপনার এই যে নাহিদ একদিন শেখ মুজিব হবে, বা এরপর আরেকজন এরকম। না, শেখ মুজিব হতে গেলে নায়িত্ব স্বৈরাচার হইতে হবে, পাকশালের প্রতিষ্ঠাতা হইতে হবে। বাকশালের প্রতিষ্ঠা উনি প্রধানমন্ত্রীর চাইবে সেটা সে একজন হ্যাঁ, তারা বলছে আসলে আপনার ওই যে পরিবারতন্ত্র, আমি যে আসলে পরিবারতন্ত্রটাকে নিয়ে আসার চেষ্টা করছি, আসলে পরিবার থেকে যেভাবে আসে, পরিবার থেকে আপনারা বলছেন আসলে পরিবারতন্ত্র চাচ্ছেন না, আমি আসলে সেই বিষয়টা কিন্তু আসলে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে যেমন শেখ মুজিব থেকে যে শেখ হাসিনা এসছে, মানে পরিবার তান্ত্রিক যে একটা রাজনৈতিক যে একটা সিস্টেম, সেই জায়গা থেকে আপনারা ডেভেলপ করার চেষ্টা করছেন। আপনারা বলছেন যে আপনাদের প্রত্যেকজন একদিন প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখবে, সেই জায়গাটাকে আপনি কি বলবেন? এই যে আমি কিন্তু আপনি ঘুরে ফিরে কিন্তু আমার কথায় আসলেন, প্রত্যেকজন একদিন এক একজন যোগ্য যোগ্য নেতা হবেন। আপনাকে সেই সময়টার জন্য অপেক্ষা করতে হবে, ওই সময়টা আপনাকে দিতে হবে, ওই সময়টা নিয়ে আপনাকে রিসার্চ অ্যানালাইজ করতে হবে, আপনাকে জনগণের মাঝে যেতে হবে, জনগণকে আপনার ভিশন কি, আপনার মিশন কি, এটা বোঝানো লাগবে, আপনার কর্মসূচি কি, আপনার জনগণের জন্য কি করবেন, কি কি কর্মসূচি আপনি দিতে চাচ্ছেন, এটা জনগণকে বুঝিয়ে একটা সময়তে জনগণ যখন বুঝবে, ইয়েস, জনগণ আপনাকে বিশ্বাস করবে, তখন জনগণ আপনার মাথায় ভোট দিবে। আপনি সেটাও জনগণকে বলেন যে আমরা পরিবর্তন চাই না, আমরা এটা করবো, আমরা এটা করবো। এখন আপনি পলিটিক্যাল পার্টি করছেন করে, আমি মাঠে যাকে যে বক্তব্যগুলো দিচ্ছেন, নির্বাচন হওয়া উচিত না, এটা করতে দিব না, বিএনপি এটা করতেছে, ওই পার্টি এটা করতেছে, এগুলি না করে বিএনপির মতো একটা ডেমোক্রেটিক্যাল প্র্যাকটিস সহ যে পলিটিক্যাল পার্টি বাংলাদেশের রাজনীতি করে যাচ্ছে, তাদের কাছে হেল্প চান, তাদের কাছে সাহায্য সহযোগিতা আপনি চাইতে পারেন, যে দেখেন আপনারা তো অভিজ্ঞ, আপনাদের অনেক অভিজ্ঞতা আছে, আমরা মাত্র একটা পলিটিক্যাল পার্টি শুরু করছি, আপনারা আমাদের একটু হেল্প করেন, আমরা কোন কোন জায়গায় আমাদের লেখেন্স আছে এগুলো নিয়ে কথা বলেন। এখন একটা পলিটিক্যাল পার্টি যারা এখন বাংলাদেশে, আমি এখনো বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, এটা একদম ব্যক্তিগত মতামত, বিএনপি এখনো ইলেকশন দিলে প্রিপেয়ার ক্যান্ডিডেট ইলেকশনে বিএনপি সরকার গঠন করবে, সেই জায়গায় ওই একটা পলিটিক্যাল পার্টির সাথে আপনারা খুঁচাখুচি না করে, ওদেরকে এইভাবে ওদেরকে ইরিটেট না করে, ওদের কাছে যান, ওদের কাছে হেল্প চান, সাহায্য সহযোগিতা চাওয়ার পরে ওরাও আপনাদেরকে হয়তো ম্যাচিউর পলিটিক্যাল পার্টি হওয়ার জন্য যা যা করেনি, তারা তাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবে। কিন্তু
আপনি এটা চান না, ওটা চান, এটা চান না, এই যে উনি যেটা বললো যে একদিন হবে, তো সে একদিনের জন্য অপেক্ষা করতে হবে আপনাকে। আপনি গত সপ্তাহে পলিটিক্যাল পার্টি করছেন, আগামী সপ্তাহে পাওয়ার দিতে চান, সেটা তো হবে না। হ্যাঁ, সময়ের বিবর্তনে আপনাকে আপনি আস্তে 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 তার মানে কোনদিন সরকারি ঘোষণা অংশগ্রহণ করতে পারবেন আপনারা? আমি সেটা বলি না। অর্থাৎ আজকে পলিটিক্যাল পার্টি করে কালকে সরকার গঠন করবে এবং করতেই হবে, ওই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। তারা আজকে পলিটিক্যাল পার্টি করছে, তারা এখন আস্তে আস্তে জনগণের কাছে যাবে, কর্মসূচি দিবে, বুঝাবে বিভিন্ন জেলা উপজেলায়। এই যে উনি কেন্দ্রীয় সদস্য, উনি হয়তো চিটং জেলাটাকে ওনারা ধরে আস্তে আস্তে এটাকে গ্রাম পর্যায়ে নিয়ে যাবে, ওনাদের সংগঠনটাকে ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাবে, ইউনিট পর্যায়ে নিয়ে যাবে। যখন প্রত্যেকটা ইউনিট থেকে ইউনিয়ন, গ্রাম, গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, জেলা, যখন ডিস্ট্রিক্ট হয়ে যখন ওনাদের চেইনটা যখন সারা বাংলাদেশে বিস্তৃত হবে, তখন ওনারা বলতে পারে হ্যাঁ, আমরা এখন সময়ের পরিক্রমা, আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি, আমরা এখন একটা মোটামুটি একটা অবস্থানে আছি। ওনারা ওই দিকে কনসেন্ট্রেশন না করে শুধু ঢাকায় বসে বসে শাহবাগে বা ওই যে প্রেস ক্লাবে এই রাজু ভাস্কর্যে প্রেস ব্রিফিং দিয়ে একটা মানববন্ধন করে, তো এগুলি আপনি আসার চেষ্টা করছেন আসলে জনগণের প্রত্যাশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, কিন্তু আসলে ওনারা একটা সময় ছিল হচ্ছে আপনার বৈষম্যের আন্দোলন শিক্ষার্থী ছিল, পরবর্তীতে ওনারা আসলে রাজনৈতিক মেন্টালিটিতে নিয়ে আসছে এবং রাজনৈতিক দল হয়েছে, এবং ওনারা জানেন যে এখন ওনাদের প্রতিটা বক্তব্য কিন্তু রাজনৈতিক বক্তব্য হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে ওনারা আসলে সেই বিষয়টা ওনারা কতটুকু বিবেচনা করছেন সে বিষয়ে ওনারা আসলে ভালো করে জানেন। আমি একটু অ্যাড করি এখানে, যে আপা এখানে ইয়ের কথা বললেন, আপনার এই পারিবারিক পলিটিক্যাল যে নর্মস এর কথা বলছেন, যে প্র্যাকটিস, সেই কথাটাই বলেন। সেই কথাটা দিয়ে আপনারা জনগণকে উদ্বুদ্ধ করেন, সেই কথাটা দিয়ে বিভিন্ন জায়গায় সেমিনার করেন, সিম্পোজিয়াম করেন, ইউনিটি করেন, ঠিক আছে। আর নিজেদের যে সমস্যাগুলি সরকারের ভিতরে, যদি মানুষ যে কথা বলতেছে, মানুষ যে অভিযোগগুলি করতেছে যে সরকারের ভিতর থেকে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে, আপনার হেল্প হচ্ছে, এগুলির প্রেস মিটিং করে বা তথ্য পদ্ধতিগুলোর ব্যাখ্যা দেন, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। ডেফিনেটলি একটা বাংলাদেশে আর একটা স্ট্রং ভালো পলিটিক্যাল পার্টি দরকার, যারা হয়তো ভালো বিরোধী দল হইতে পারে, বিরোধী দল হওয়া উচিত, ঠিক আছে। ওই জায়গাগুলিতে এখন যে অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা আছে তাদের সাথে আপনারা বসেন, ক্রমান্বয়ে এগুলি আমি আবারও বলি যে ওনাদের সময় লাগবে, সেই সময়টা ওনাদেরকে একটু প্যাশন দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে প্রোগ্রাম আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে আসার আগে আপনার কাছে আরেকটা প্রশ্ন আমরা করতে চাই। সে প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে আপনারা মনে করেন? আপনাদের দল এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হিসেবে নিচ্ছে? এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে ব্যক্তিগতভাবে আমি যেটা দেখি সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন যে অপরাধগুলো হচ্ছে, এই অপরাধগুলো মোকাবেলা করা। একে তো হচ্ছে যে দেশের সংস্কার কাজ চলছে, দুইয়ে বিভিন্ন ধরনের মানে ফ্যাসিস্ট রেজিমের যারা আছে তারা মানে প্রতি বিপ্লবের একটা আকাঙ্ক্ষা থাকছে, তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে পুনরায় ক্ষমতা হাসিল করার জন্য, বিভিন্নভাবে দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে যে তারা অপতৎপরতা চালাচ্ছে। এই ব্যাপারগুলো আসলে দমনটাই হচ্ছে যে মূল চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে বা আজকে তো দেখলাম আপনাদের বৈষম্যদের যারা আপনাকে ওই উপদেষ্টাতে বসেছেন তারা এবং ওনারা পদত্যাগ চাচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সবার সমর্থন নিয়ে তো গেছে, বৈষম্যের ছাত্র আন্দোলনের সমর্থন নিয়ে গেছে। আজকে ওনারা আবার দেখলাম কালকে রাজুবার ইয়াতে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ওনার পদত্যাগের দর্শনের বিচারের দাবিতে পদত্যাগ দাবি করছে। তার মানে সাধারণ ছাত্র এখন আর আসলে বৈষম্য বিষয়টা আর এখন আর আসছে না, এখন আসলে সাধারণ শিক্ষার্থী বিষয়টা আসলে চলে আসছে। ওই প্রোগ্রামটা এনসিপি ছিল না, এখন সাধারণ শিক্ষার্থী জেনারেল স্টুডেন্টদের ছিল। এই তো এই ব্যাপারটাই তো এখন ব্যাপারটা হচ্ছে যে সরকার আমাদের জনমত নিয়ে গঠন করা হইলেও যে আমরা তার অন্যায় নিয়ে কথা বলতে পারবো না, ব্যাপারটা কিন্তু এমন না। সে এখানে তার মানে আমরা যেই ভরসা নিয়ে বা যে বিশ্বাস নিয়ে তাকে সেই স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার দায়িত্ব দেওয়া হয়েছে, সে তো সেই বিশ্বাসটা রাখতে পারেনি। তাহলে সে সেই বিশ্বাসটা রাখার যেই ব্যাপার সেটা প্রকাশও করছে না। সে আমাদের এই যে সমালোচনাগুলো, আমাদের উচিত কি সমালোচনাগুলো নিয়ে সেই সমালোচনাগুলো সেই অনুযায়ী নিজেকে সংস্কার করা বা নিজের যে ভুলগুলো সেই ভুলগুলো শুধরে নেওয়া, কিন্তু তার পক্ষ থেকে সেরকম কোনো স্টেপ আমরা দেখছি না, যার কারণে সংস্কারের কথা বলছি। অন্তর্বর্তীকালীন সরকার 7 মাসের সাথে উল্লেখযোগ্য কোনো সংস্কার তো আসলে জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি। এমন যে সংস্কার যেটা আসলে জনগণ বলবে যে এইটা সংস্কার হয়েছে এবং উল্লেখযোগ্য সংস্কার আসলে জনগণের সামনে অন্তর্বর্তীকালীন সরকার উপস্থাপন করতে, সেক্ষেত্রে আসলে অনেকেই
অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতা হিসেবেও কিন্তু ধরে নিয়েছে। আপনার কাছে আসি, আসলে এই বাংলাদেশের যে আসলে যে এখন যে একটা সিচুয়েশন দেখছেন, আমরা আসলে প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে আপনাকে যে প্রশ্নটা করি, এসে আসলে উত্তরণের উপায় কি মনে করছে? আসলে নির্বাচন দিলে কি আসলে একটা দেশের সব ধরনের যে আসলে সমস্যা সেগুলো সমাধান হয়ে যাবে? না, এখানে হলো যে আপনাকে আপনার লিমিট বুঝতে হবে, ঠিক আছে? আপনি একটা অন্তর্বর্তী সময়ের জন্য আপনার নামটা আপনি দেখবেন, আপনার নাম কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, মানে একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আপনি এখানে আসছেন, কিছু নির্দিষ্ট কিছু দায়িত্ব পালন করবেন, করে একটা এই যে জায়গাগুলো লিমিটেড একটা সংস্কার করবেন, সেটা আপনার পার্টি কাউন্সিল, ইলেকশন কমিশন, এখানে ইলেকশন পদ্ধতিটাকে সংস্কারে, আর কিছু কিছু জায়গা আপনি প্রস্তাবনা দিয়ে আপনি যতটুকু সম্ভব ইমপ্লিমেন্ট করে যাবেন, যতটুকু সম্ভব যে অপরাধগুলি সংঘটিত হয়েছে গত 17 বছরে, গুম খুন, জুলাই আন্দোলন থেকে শুরু করে, এগুলি যতটুকু সম্ভব বিচার প্রক্রিয়াটা আপনি এগিয়ে দিয়ে যাবেন, পরে আপনি পরবর্তীতে নির্বাচিত সরকার সেটা শেষ করে যাবেন। কিন্তু আপনি যেটা বলছেন যে একটা ইলেকশন দিলে কি সব শেষ, কিন্তু আপনাকে একটা ইলেকশন দিলে সব শেষ হবে না, কিন্তু জনগণকে তার পার্টিসিপেশনের জায়গাটা তৈরি করে দিতে হবে। সে পার্টিসিপেশনের জায়গাটা হলো একটা ইলেকশন। সেই ইলেকশনটা যদি আপনি না দেন বা আমি না দেই, আমরা যদি এটা অসমর্থন করি, তো আমরা তো সেই এক জায়গায় আমরা তাহলে রাউন্ড দ্য ক্লক দিতে পারি। জনগণ তার ভোটটা কখন দিবে, কিভাবে দিবে, কয় বছর পরে দিতে পারবে, সেই গ্যারান্টিটা কোথায়, সেই রোড ম্যাপটা কোথায়, সেই টাইম ফ্রেমটা কোথায়? আপনি তো নামই আপনার অন্তর্বর্তীকালীন ইন্টিম গভর্নমেন্ট, আপনি ইন্টিম লেভেল থেকে আপনি জনগণের প্রতিনিধির কাছে কখন আপনি ক্ষমতা হস্তান্তর করবেন, সেটা একটা গাইডলাইন থাকবে না। আপনি যে সমস্যাগুলির কথা বলতেছেন, এই সমস্যাগুলি ডিল করার জন্য, এগুলি মাঠ পর্যায় থেকে এগুলি দূর করার জন্য একটা নির্বাচিত সরকার দরকার। কারণ একটা পলিটিক্যাল পার্টি, বড় পলিটিক্যাল পার্টি, তাদের, আমি জাস্ট আপনাকে গতকালকে উদাহরণ দিই, আপনার এই মাগুরাতে একটা বাচ্চা মেয়েকে রেপ করা হয়েছিল, ঠিক আছে? তো কি হয়েছিল, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি ওই বাচ্চা মেয়ের মাকে ফোন দিয়ে কথা বলছেন, যতটুকু সম্ভব পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় ততটুকু উনি বলছেন যে আপনি চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণ, যতটুকু সাহায্য বিএনপি থেকে বা ওনার পরিবারের জন্য করা যায় করবে। তো এখন কি এটা কেন সম্ভব হয়েছে জানেন? কারণ ওনার ওই খবরটা উনি পাওয়ার পরে উনার ওখানকার হয়তো স্থানীয় কোন রিপ্রেজেন্টেটিভ আছে, বিএনপি, ছাত্র দলের, যুব দলের, কৃষক দলের বা স্বেচ্ছাসেবক দল কে আছে আমি জানি না, হয়তো উনি তাকে নক দিয়েছেন, সে ওখানে গেছেন, ও বাচ্চার মায়ের সাথে যোগাযোগ করার পরে তখন উনি কথাটা বলতে পারছেন। নাহলে কিন্তু তারেক রহমান বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান লন্ডনে অবস্থান করতেছেন, উনার ডাইরেক্ট ওখানে যাওয়া সম্ভব ছিল না। লাইকওয়াইজ তদ্রুপ যখন একটা সরকার আসবে, সেই সরকারের যে কোনো ঘটনা ঘটুক, যাই কিছু ঘটুক, এখন এই ইন্টিম গভর্নমেন্ট তো ঢাকায় সীমাবদ্ধ, তাদের তো জেলা উপজেলায় কোনো জায়গায় তাদের ওরকম নেটওয়ার্ক নাই, রিপ্রেজেন্টেটিভ নাই, সরকারি সংস্থাগুলি আছে, ডিসি অফিস, এসপি অফিস, এটা ওটা আছে, কিন্তু আপনাকে সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে যেটা, এবং ওনাদের আমাদের যে জুলাই আগস্ট আন্দোলনের যে এইমেন অবজেক্টিভ যেটা, ওইটা অ্যাচিভ করতে হলে আপনাকে একটা নির্বাচিত সরকার দরকার, যাদের একদম তৃণমূল পর্যায়ে যাদের বিস্তৃতি আছে, যারা ডিল করার ক্ষমতা রাখে, যাদের তারা ডিল করতে সক্ষম। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসলে আমরা এতক্ষণ পর্যন্ত আসলে রাজনৈতিক আলাপচারিতা আমাদের দুইজন অতিথি আসলে আপনাদের সামনে যথেষ্ট উপস্থাপন করার চেষ্টা করছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিএনটিভি সিটিজির সাথেই থাকবেন। ধন্যবাদ।